এটাই সেই বিখ্যাত মনুমিয়ার বাড়ি। আপনারা জানেন মালকা বানু মনুর যে উপাখ্যান, সেই উপাখ্যানের চরিত্র মনুমিয়া। মনুমিয়ার বাড়ি এটাই। প্রভাবশালী জমিদার মনুমিয়ার স্মৃতিচিহ্নের সাথে দেখাবো তার কবর, সেই সাথে সেই বিখ্যাত শঙ্খ নদী। সেই শঙ্খ নদী মলকা বানুর জন্য যার উপরে দেয়া হয়েছিল বাঁধ। আরো দেখাবো মলকা বানুর ভিটা কেমন আছে, সেই সব স্মৃতিচিহ্ন। চলুন তবে দেখে আসি। বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে যেতে চাই বাংলার লোকসাহিত্যের একটি গল্পের কাছাকাছি। লোকসাহিত্য বলতে জনসাধারণের মুখে মুখে প্রচলিত গাথা, কাহিনী, গান, ছড়া, প্রবাদ ইত্যাদি। যেমন গাজী পীরের কাহিনী, চণ্ডীদাস রজকিনী, লাইলি মজনু, শিরি ফরহাদ। ঠিক তেমনি এই অঞ্চলে রয়েছে মলকা বানু মনু। আজকে আমরা উল্টাবো মলকা বানু মনুর ইতিহাসের পৃষ্ঠা। পৌঁছতে চাই সেই সব স্থানে যেখানে এই উপাখ্যান রচিত হয়েছিল, যে স্থানে বাস্তব গল্পের চরিত্রদের জন্ম হয়েছিল, বেড়ে উঠেছিল, সর্বোপরি তাদের শেষ পরিণতি। চলুন তবে বেরিয়ে পড়ি দৃশ্য গল্পের এক ভ্রমণে। ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ এই গল্পের চরিত্রগুলোর আদ্যপান্ত ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে। বন্ধুরা, এটাই সেই বিখ্যাত মনুমিয়ার বাড়ি। আপনারা জানেন মালকা বানু মনুর যে উপাখ্যান, সেই উপাখ্যানের চরিত্র মনুমিয়া। মনুমিয়ার বাড়ি এটাই। মনুমিয়া মালকা বানুকে নিয়ে অনেক রচিত হয়েছে, অনেক গল্প এবং সেই সাথে অনেক ছবি, ছায়াছবি। যদি আমরা একটু ইতিহাসে যাই, মোগল সম্রাট শাহজাহানের পুত্র ছিল শাহ সুজা। শাহ সুজার সেনাপতি ছিল শের মুস্তফা। সেই শের মুস্তফারই পুত্র ছিল জবরদস্ত খান, যার অন্য নাম হচ্ছে আসসালামু আলাইকুম। আমি হচ্ছি ঐতিহাসিক মনুমিয়ার বাড়ি থেকে বলছি। এই বাড়ির একজন সন্তান। আমার নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার। আর এই বাড়িটা হচ্ছে আনোয়ার ঐতিহাসিক পশ্চিম ফুলকারা মনুমিয়ার বাড়ি। ইস্টারকে বলা হয় হায়দার আলী মনুমিয়ার বাড়ি। এটা সম্পর্কে তো সবাই কম বেশি জানে যে 400-500 বছর আগে ঐতিহাসিক বাড়ি বলা হয় এটা। মালকা বানুর সাত ভাই অভাগা মনুমিয়া। ইতিমধ্যেই জেনেছেন মনুমিয়া ওরফে জমিদার জবরদস্ত খা কে ছিলেন। অত্র অঞ্চলে মনুমিয়া বাবা শের মস্ত খার চেয়েও প্রবল পরাক্রমশালী জমিদার হয়ে ওঠেন। তার জমিদারি অঞ্চল ছিল আনোয়ারা বাঁশখালী তো বটেই, সুদূর কক্সবাজার পর্যন্ত। এই মুহূর্তে ভিডিওতে যে গ্রামীণ দৃশ্য দেখছেন, আজ থেকে 350 বছর আগে এখানে ছিল জবরদস্ত খা তথা মনুমিয়ার বিশাল সাম্রাজ্য, বিশাল জমিদার বাড়ি। ইতিহাস থেকে জানা যায় মনুমিয়ার বাবা সেনাপতি শের মস্ত খা 1000 সৈনিকের অধিপতি ছিলেন। শক্তিশালী মোগল যুগের কামান, প্রচুর আগ্নেয়াস্ত্র, যুদ্ধে ব্যবহৃত ঘোড়া, হাতিসহ বিপুল পরিমাণ যুদ্ধের সরঞ্জাম তার নিয়ন্ত্রণাধীন ছিল। তাদের বাড়ির বাম পাশে লস্কর ভিটে এবং ডান পাশে উজির ভিটে, সেই সাথে 1000 সৈন্যের দুর্গকে কেন্দ্র করে বর্তলি গ্রামের পূর্বে হাজারি দুর্গ বা হাজারিহাটের নামকরণ করা হয়। 1980 সালে এই বাড়ির পশ্চিম পাশ থেকে প্রায় 27.5 মণ ওজনের মোগল যুগের একটি কামান উদ্ধারের পর শাহ সুজার সেনাপতি শের মস্ত খান তৎকালীন অবস্থান নিশ্চিত করে দেয়। কামানটি বর্তমানে চট্টগ্রামের নৌবাহিনীর তত্ত্বাবধানে আছে। শক্তি এবং সামর্থ্যের গল্প হলো কিছুটা, এবার প্রেমের গল্প, মলকা বানু মনুর প্রেমের গল্প। মনুমিয়া একদিন পাইক পেয়াদা নিয়ে জমিদারি দেখতে বাঁশখালীর সরল গ্রামে যান। সেখানে সওদাগর বাড়িতে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেন। ওই সময় মনুমিয়ার চোখে পড়ে সওদাগরের মেয়ে মালকা বানুকে। মালকা তখন কাজীর মক্তবে পড়াশোনা করতেন। তখন মনুমিয়া কাজীর কাছ থেকে মালকা বানু সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেন। কাজীর মক্তবে মনু আরও একবার খুব কাছ থেকে দেখেন মালকাকে। এরপর মনুমিয়ার যেন নাওয়া খাওয়া বন্ধ হওয়ার উপক্রম।
মনুর ভাবনায় শুধু মালকা, মালকাকে চাই মনুর। সেই থেকে মালকার টানে তার বাড়িতে ছুটে যেতেন মনু। চারপাশে ছড়িয়ে পড়ে মালকা মনুর প্রেমের কাহিনী। এটি মনু মিয়ার প্রাসাদের ধ্বংসস্তূপের ইট, ৩৫০ বছর আগের জলজ্জান্ত প্রমাণ। এবার ফিরি গল্পে। একদিন মনুর পক্ষ থেকে মক্তবের কাজীর মাধ্যমে সরাসরি বিয়ের প্রস্তাব যায় সওদাগর বাড়িতে, মালকা বানুর বাবার কাছে। মালকার বাবাও মনুর প্রস্তাবে খুশি হলেন, তবে বেঁকে বসলেন মালকা। তিনি শর্ত দিলেন, নদীপথে নৌকা পারাপারে তার ভয় করে, তাই নিতে হবে সড়ক পথে। এই কথা শোনার পর মনু দেরি না করে নদে বাঁধ দিয়ে সড়ক তৈরি করে মালকাকে আনার সিদ্ধান্ত নেন। মনু শঙ্ক নদে বাঁধ দেওয়ার প্রস্তুতি নিলেন এবং 1000 শ্রমিক নিয়োগ দেন নদে বাঁধ দেওয়ার জন্য। বাঁধ নির্মাণ শেষ হলে শুরু হয় বিয়ের আয়োজন। মালকা এলেন মনুর ঘরে। মালকা মনুর এই প্রেম ও বিয়ের উপাখ্যানকে কেন্দ্র করে সৃষ্ট লোকগীতি আজও গ্রাম বাংলার মানুষের মুখে মুখে। জনশ্রুতি আছে, মালকা বানু ও মনু মিয়ার বিয়ে হয় খুব ঝাঁকজমকপূর্ণভাবে। 1 মাস ধরে চলেছিল তাদের বিয়ের অনুষ্ঠান যজ্ঞ। স্থানীয় যুবক তানজিব আমাকে নিয়ে যাচ্ছে একটি পুরনো নিদর্শন দেখাতে, একটি পুকুর যেটি এখনো সেই রকম আছে যেমনটা ছিল মনু মিয়ার সময়ে। একটি নিরেট প্রেম কাহিনী এই মালকা বানু মনুর প্রেম। সেই লোককথার মালকা বানু ও মনু মিয়ার গল্পের সাথে আমাদের আজকের প্রজন্ম পরিচিত নাও থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মূল শিকড় এবং একেবারে নিজস্ব গৌরবের বিষয় হল আমাদের লোকসাহিত্য। এমন সমৃদ্ধ, জীবনমুখী ও পুরনো লোকসাহিত্য পৃথিবীতে খুবই কম আছে। সেই আমাদের লোকসাহিত্যের একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে মালকা বানু ও মনু মিয়ার প্রেমের উপাখ্যান। এটি মনু মিয়ার দিঘি, নয়নাভিরাম টলটলা জলের দিঘি। দিঘির পারে কিছুক্ষণ দাঁড়ালেই বাতাস আর তার রূপের স্নিগ্ধতায় মনটা ভরে যায়। এবার আমরা যাব মনু মিয়া মসজিদ দেখতে। আমি শুনেছি কিছুটা সংস্কার ছাড়া মূল মসজিদটি অবিকৃত আছে। চলুন দেখে আসি। মসজিদের সামনেই পুকুর পাড়ে সারি সারি সুপারি গাছ, কেমন যেন পুরনো একটা গন্ধ। সেই 1665 সালে নির্মিত, কি প্রাচীন। প্রবেশ করতে চাই এই পুরনো নিদর্শনে। চোখে পড়ল একটা ফলক যেখানে মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস লেখা আছে। অভ্যন্তরে ঢুকতে গিয়ে প্রতিবন্ধকতা পেলাম। বাহির পাশে দেখতে পেলাম মসজিদের একটা জানালা কোনোভাবে খোলা। ওটা দিয়েই মসজিদের অভ্যন্তরে ভিডিও করার চেষ্টা থাকবে আমার। সেই শত শত বছরের পুরনো পুকুর, পুকুরের ঘাট যেমনটা ছিল তেমনি আছে। পাশে দণ্ডায়মান মসজিদের সারথি স্বরূপ। মসজিদ অঞ্চল থেকে বের হয়ে এখন আমরা যাব মনু মিয়ার কবর দেখতে। সেই পুরনো প্রাচীন কবর দেখতে তার জন্য পাড়ি দিতে হবে কিছুটা পথ। এমন এক শক্তিমান ব্যক্তির কবরের কাছে যাচ্ছি, যার কাছে যুদ্ধে ব্যবহৃত মোগল আমলের শক্তিশালী কামান পর্যন্ত মজুদ ছিল। তার ঐতিহাসিক রাজবাড়ির সামনে এবং পেছনে দুটি বিশাল পাকা গেট ছিল। 2 গেটে বসানো ছিল মস্ত বড় 2টি কামান। পর্তুগিজ জলদস্যুদের থেকে রক্ষা পাওয়ার জন্য এই প্রতিরক্ষা ব্যবস্থা। ঘন আগাছায় আচ্ছাদিত একটি কবরস্থান। শত শত বছর ধরে শত শত মানুষ ঘুমিয়ে আছে এই কবরস্থানে। তাদেরই একজন জমিদার অথবা প্রেমিক মনু মিয়া।
স্থানীয় তথ্য মতে এই বিশাল কবরস্থানের মাঝখানে যে শিমুল গাছটি দেখা যাচ্ছে তার নিচেই নাকি